আজ শারজিস আলম সহ ২০ জন সমন্বয়ক উপদেষ্টা নিখোঁজ হয়েছে। আজ প্রথম রমজানেও শাহবাগ উত্তাল। 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি শারজিস আলমকে। এইটা তো আমার মনে হয় সবেমাত্র সূচনা। এদিকে আজ রমজান মাসের প্রথম দিনই শারজিস আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে দেশ উত্তাল হয়। অসংখ্য সমন্বয়ক উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননন্দিত নেত্রী শেখ হাসিনা কঠোর আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তাহলে কি তিনি ফাইনাল খেলা শুরু করলেন? বালপাকনা আসিফ মাহমুদ যখন বিদেশ সফরে গিয়েছিল উপদেষ্টা পদে বসার পর, আমি তখনই ক্লিয়ারলি বলেছিলাম সে এমনি ভ্রমণে আসেনি, সে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছে। সে এত পরিমাণ লুটপাট করবে দেশের টাকা বিদেশে যাতে সেফভাবে পাচার করতে পারে, সেই কারণে সে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সচিবালয় প্রধানমন্ত্রী দপ্তরে সাক্ষাৎ হয়। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি। এদিকে ক্ষমতায় আসার পরেই পতন ঘণ্টা বেজে গেল বিএনপির। রণক্ষেত্র উত্তাল গোপালগঞ্জ, হঠাৎ করেই মাঠে নামলো আওয়ামী লীগ। একদিকে রাজপথে নেমেছে আওয়ামী লীগ কর্মীরা, অন্যদিকে আজকে প্রথম রমজানের সবচেয়ে বড় নিউজ হচ্ছে শারজিস আলম সহ অসংখ্য উপদেষ্টাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক শ্রোতা, বিএনপি সরকার যখন ক্ষমতায় বসেছিল 2 দিন আগে, ঠিক তখন থেকেই তারেক রহমান অ্যাকশন নিতে শুরু করেছিলেন। আজকে দেখতে পারি আওয়ামী লীগকে বিশাল একটি সুযোগ করে দেয় তারেক রহমান এবং সন্ধ্যার পর শাহবাগ উত্তাল হয়। শারজিস সহ সমন্বয়ক উপদেষ্টা তারা কোথায় রয়েছে এইটা নিয়েও কিন্তু জনগণের মধ্যে একটা আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। হয়তোবা তিনি তার লাগেজ গোছিয়ে গত রাতে পালিয়ে গেছেন। আমি বলেছি মাত্র 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি শারজিস আলমকে। আমার আলোচনা যারা অতীত থেকে শুনে আসতেছেন, যখন আমরা দেখলাম যে এই শারজিস আলমেরা তাদের যৌবন চলতেছে, মানে কোন যৌবন, যে ক্ষমতার যৌবনকাল, সবে মাত্র ক্ষমতায় তারা আসছেন। আপনি যেভাবেই বলেন না কেন, ডক্টর ইউনূস সরকারে যতদিন থাকছে, এই শারজিসও ততদিন সরকারে ছিলেন। এটাই বাস্তবতা। তারাই সরকারকে নিয়োগ করছেন, কারণ সরকারের নিয়োগকর্তা তারা। তাহলে কি আপনি বলতে পারেন তাদের পাওয়ার ছিল না? ওরে হুঙ্কার, ওরে গর্জন। রাজনীতিবিদ, যাদের অভিজ্ঞতা আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং বাংলাদেশকে সার্ভিস দিতেছেন, সেই জায়গাতে সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের হেয় করতে হতে শারজিস আলমেরা ছাড়েন নাই। তারা তো বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা এমনভাবে কথা বলছেন মনে হয় যে তারাই এই বাঙালি জাতির একমাত্র শ্রেষ্ঠ সন্তান। অতীতে বাঙালির জাতির মধ্যে বা এই বাংলাদেশে আর কোনো মানে সেই মাপের নেতাই নাই। 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে, ভারত থেকে পাকিস্তান হয়েছে, সেটাই সেই জিন্দাওয়ালি তো সেই কথাই বলেন। দেখেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখার পরে মূলত আলোচনা করি। এই জমিদারের নাতি, তিনি যখন তার যে আসন, তার যে নির্বাচনী এলাকা, সেখানে যখন তিনি শতাধিক মানে 100-রও অধিক তিনি যখন এই প্রাইভেট কার হাইস মাইকো নিয়ে শোডাউন দিলেন, তখনই আলোচনায় আসলো যে 2 দিন আগে লোকাল ট্রেনে চলাফেরা করা ব্যক্তি, 2 দিন আগে যারা এই যে খুবই একেবারে সাধারণভাবে জীবনযাপন করছে, মানে অর্থবিত্ত ছিল না, তারা শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেয় কিভাবে? এই প্রশ্নটা যখন উঠলো, তখন তিনি কি করলেন? নিজেকে নিজে স্বঘোষিত জমিদারের নাতি নিজেকেই, অথচ তার আপন স্বাস্থ্য ভাই বলতেছেন যে আমার দাদা যদি জমিদারই হয়ে থাকতো, আমার স্বাস্থ্য ভাই যদি জমিদারের নাতি হয়ে থাকে শারজিস আলম, তাহলে আমি কেন করি? এই প্রশ্নটা যখন করলো, তখনই ওই যে আবার চুপসে গেল তার বেলুনটা। আমি আরো আলোচনা করবো, তাকে নিয়ে আরো অনেক কথা বলার আছে। আপনারা সে ভিডিওটা আগে দেখুন, শারজিস আলমের পালানোর ভিডিও। ভাব যখন বুঝতে পারছে যে বেশি একটা ভালো না, তিনি যে এই যে এতদিন যে কথা বলছেন, তার ওই যে সিন্দাবাদের দৈত্য যতদিন ক্ষমতায় ছিলেন, তখন তো তাকে পাল্টা প্রশ্ন করা বা তিনি একেবারে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে কথা বলতেছেন, যদিও অযৌক্তিক, তারপরও সামনে কথা বলার বা তার কথাটা ধরে কাউন্টার দেওয়া এইরকম তো হয় নাই। তিনি বোধহয় মনে করছেন, দেখেন আমরা কিন্তু বারবার সচেতন করার চেষ্টা করছি যে তোমরা একটা পরশ পাথর পেয়েছো, তোমরা একজন সাধারণ শিক্ষার্থী ছিলে। এই কথাটা কিন্তু যখন তাদের সেই হ্যাডম, তখনকার আমলের বলা, যারা আমার আলোচনা শোনেন তারা বুঝতে পারবেন, তারা শুনছেন
যারা শুনছেন তারা ঠিকই বুঝতে পারবেন, যখন তাদের একেবারে মানে তারা মনে করতো যে এরকমই বোধহয়, এরকম দেশটা এরকমই এবং এইভাবেই চলে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে মন্ত্রী পরিষদ উপকমিটি সভা হয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। এবং এর জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে আমাদের সমাজ কল্যাণ নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর এলজিআরডি মিনিস্ট্রি এবং কনসার্ন সেক্রেটারিজ এবং ওনারা সবাই থাকবেন সদস্যদেরকে নিয়ে। এবং আমরা ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন, এবং আমরা ওনার সহকর্মীরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে, এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয় যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। ঈদের আগে কোন কোন জেলায় কোন কোন উপজেলায় টাকার পরিমাণ কত আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব, যাতে কোনো ধরনের পিলফারেজের কোনো সুযোগ না থাকে। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। আর ফ্যামিলি কার্ড টোটালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন ইনিশিয়েটিভ। জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী আজকে থেকে 2.5 বছর আগে থেকে উনি এটা বলেছেন, এবং সেটি বাস্তবায়নের দিকে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আলপাকনা আসিফ মাহমুদ যখন বিদেশ সফরে গিয়েছিল উপদেষ্টা পদে বসার পর, আমি তখনই ক্লিয়ারলি বলেছিলাম সে এমনি ভ্রমণে আসেনি, সে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছে। সে এত পরিমাণ লুটপাট করবে দেশের টাকা বিদেশে যাতে সেফ ভাবে পাচার করতে পারে, সেই কারণে সে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। আমি যখন এই সকল কথা বলেছিলাম, অনেক হুজুগে বাঙালি ওই ভিডিওর কমেন্টে যা ইচ্ছা আমাকে গালাগালি করেছে। এই টোকাইগুলোকে আপনারা মাথার তাজ বানিয়ে বসিয়েছিলেন উপদেষ্টা পদে। এরা কি করেছে? উপদেষ্টা পদে বসার পরে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। সকল তথ্য এখন বেরিয়ে আসছে। সকল টাকা কি করেছে? বিদেশে পাচার করেছে। সে ছিল ক্রিয়া উপদেষ্টা এই আসিফ মাহমুদ। প্রত্যেকটা সেক্টরে নাকি সে লুটপাট করেছে। বাংলাদেশের এমন কোন ক্রিয়াঙ্গনের সেক্টর নাই তার লুটপাটের ছায়া নাই। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল। প্রত্যেকটা জায়গায় সে এমন ভাবে দুর্নীতি করেছে, দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে ওই মন্ত্রণালয়কে। ওই মন্ত্রণালয় নাকি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বানিয়ে ফেলেছে এই টোকাই আসিফ মাহমুদ। আর এই টোকাইগুলোকে আপনারা মাথার তাজ বানিয়ে রেখেছিলেন। এখন বুঝতে পেরেছেন? এই টোকাইগুলোকে আপনারা এখন সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করবেন। তোদেরকে 5 আগস্টের পরবর্তী সময় আমরা জনগণ সমর্থন দিয়ে তোদেরকে উপদেষ্টা পদে বসিয়েছিলাম। উপদেষ্টা পদে বসানোর পরেও তোদেরকে আমরা সমর্থন দিয়েছি। বাংলাদেশের সেনাবাহিনীও তোদেরকে মাথার তাজ হিসেবে রেখেছিল, সম্মান দিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিকরা তাদের কাজের উপর তোদেরকে বসিয়েছিল। আর তোরা বাংলাদেশের জনগণের জন্য কি করেছস, বাংলাদেশের উন্নয়নের জন্য কি কাজ করেছস প্রশ্ন করবেন। ওরা উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখনই পারবেন না তখনই তাদেরকে ঝোলাই শুরু করবেন আর বলবেন যে দেশের টাকা বিদেশে যেগুলো পাচার করেছস সেগুলো বাংলাদেশে আন। যদি বাংলাদেশে না আনস, গণধোলাই দিতে দিতে তোদেরকে শাহবাগের চত্বরে মেরে ঝুলিয়ে রাখবো। এছাড়া উপায় নেই। হাজার হাজার কোটি টাকা এই টোকাই আসিফ মাহমুদ তার আত্মীয় স্বজন তার বাবারা মিলে বিদেশে পাচার করেছে। শুধু এই আসিফ মাহমুদ না, বাংলাদেশে এরকম যেগুলো টোকাই সমন্বয়ক আছে প্রত্যেককে জনগণ ধরে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং যে সকল টোকাই সমন্বয়ক এনসিপি নেতারা উপদেষ্টা পদে ছিল ওই পেটলা নাহিদ সহ তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তারা এমপি হোক আর যাই হোক, তারা হচ্ছে অটোপাস এমপি। তারা ভোট পায়নি। এনসিপি যতগুলো এমপি হয়েছে 6 জন, একজনও ভোটে এমপি হয়নি। তাদেরকে অটোপাস দিয়ে দেওয়া হয়েছে। তা না হলে তারা আন্দোলন ভয় দেখিয়েছে বিএনপিকে। বিএনপি ভয়ে এই 6 জনকে এমপি বানিয়ে দিয়েছে। জামাতের আমিরকে এমপি বানিয়ে দিয়েছে। আরো কয়েকটা আসন অটোমেটিক ছেড়ে দিয়েছে, কারণ বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে। এখন এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা আসতে না পারে, জামাত এনসিপি এই আসনগুলোর জন্য আন্দোলন করে নির্বাচন বানচাল করে দেয়, তাহলে আবার কখন ক্ষমতা আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তোবা আর্মিও ক্ষমতা নিয়ে ফেলতে পারে। আর আর্মি ক্ষমতা নিয়ে ফেললে 2 বছর আর্মি ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ থাকবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে আবার আরেক ভেজাল, কারণ বিএনপি এই 16-17 মাসে যে কার্যকলাপ করেছে জনগণ বিএনপি বিমুখ হয়ে গিয়েছে। ওই নির্বাচনে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে আমরা আরো 20 বছর অপেক্ষা করতে হবে। এই সকল বিষয় ক্যালকুলেশন করে জামাত এবং এই টোকা এনসিপি নেতাদেরকে ছাড় দিয়েছে বিএনপি।
এখন শুধু ছাদ দিয়েছে বুঝলাম, এখন তো বিএনপি ক্ষমতায় আছে। বিএনপি কি এই আসিফ মাহমুদ এত হাজার হাজার কোটি টাকা যে লোপাট করেছে এগুলোর বিচার করবে না? এই পেটলা নাহিদ যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এগুলোর বিচার হবে না? এই মাহফুজ আলম যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার ভাই সহ এগুলো কি বিচার হবে না? গতকালকে একটা সংবাদ মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবাদ মাধ্যম কর্মী জিজ্ঞেস করছে যে এখন কি যারা উপদেষ্টা ছিল তারা যে দুর্নীতি করেছে তাদের কি কোনো বিচার হবে না, বা তাদের কি বিষয়ে তাদেরকে কোনো ধরনের তলব করা হবে না? তখন তিনি বলতেছে ওরা ভালোভাবেই ভঙ্গুর একটা বাংলাদেশকে শাসন করেছে, কোনোভাবেই তারা একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে রাজনৈতিক দলের কাছে। মানে এমন ভাবে বলছে যে তারা ভঙ্গুর বাংলাদেশ ছিল, 5 আগস্ট পরবর্তী সময় যা কিছু করেছে সকল কিছু জায়েজ ছিল, এখন আর বিচারের দরকার নেই। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, গত 18 মাস ধরে জেল জুলুম মব মৃত্যু উপেক্ষা করে যে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখছি তার একটি অনেক বড় বিজয় অর্জন আমাদের হয়েছে। জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা ডেভিল ইনুস বাংলাদেশের মানচিত্র সার্বভৌমত্বের জন্য যে কত বড় হুমকি ছিল এইটা দেশের একেবারে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক যে নাগরিক সেও বুঝতে পারছে। তার হাত থেকে দেশটাকে যে রক্ষা হয়েছে, রক্ষা করতে আমরা আপাতত পারছি, এজন্য সকলেরই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই, সংগ্রাম আমাদের চালাই যাইতে হবে। এই মুহূর্ত থেকে যে সকল আমার তৃণমূলের ভাইরা রয়েছেন, অনেক বিষয়টা ক্রিটিক্যাল অবস্থা, বিষয়গুলো আমাদের নীরব থাকতে হবে, অনেক কথা বলা যাবে না, চোখ আছে শুধু দেখে যাইতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। মনে রাখবেন দেশের সকল নাগরিকই জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কইরা নির্বাচন থেকে দূরে সরাই রেখা জোর কইরা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যে কোনো অবস্থায় হোক সেই নির্বাচনে একটা সরকার গঠিত হয়েছে। অথচপক্ষে স্বাধীনতা বিরোধী, মানচিত্র বিরোধী, 71 বিরোধী মব সন্ত্রাসের জনক ডেভিল ইনুস এবং পাক রাজাকার এবং তার উত্তরসূরিদের হাত থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাইছে, এরই অনেক বড় বিষয়। মনে রাখবেন তারা যদি বলে 60% ভোট না, সর্বসাকুল্যে 25 থেকে 30% ভোট তারা পাইছে। যদি ধরি যে 30% ভোট তারা পাইছে, তার মধ্যে 15% মানুষ মুখে রুমাল দিয়ে তাদের প্রতীকে ভোট দিছে, কারণ তাদের প্রতীকের সাথে চাঁদাবাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই মানুষগুলো শুধু ভোট দিছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তারা ভোট কেন দিছে এই ভিডিওটা একটু দেখেন। ভোট কি দিছিলেন এবার? হ্যাঁ দিছিল। কিসে কিসে দিছেন? নাতে দিছি আর দানে দিছি। সবাই বলে তো দানে শেষে দিদি হাসিনা আসতে পারবে, হ্যাঁ আমলিকের উপকার হবে, এই দুই দল মিলে গেছে, এই জন্যই নাতে দিছি আর দানে শেষে দিছি। নানি দাদির বয়সী এই বৃদ্ধ নারীর মতো করেই অধিকাংশ অনেক মানুষই তাদেরকে ভোট দিয়েছে। এই কারণে ভোট দিয়েছে। নির্বাচনের আগে আপনারা কিন্তু যারা আজকে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকা সহ সারা দেশব্যাপী আপনারা আওয়ামী লীগের যে সকল সমর্থকরা রয়েছে, তৃণমূলের নেতা কর্মীরা রয়েছে, তাদেরকে কিন্তু অনেক বড় আশ্বস্ত করেছিলেন তাদের ভোট টানার জন্য। মনে রাখতে হবে সেই প্রতিশ্রুতির কথা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক কথা বলার ছিল, আপাতত বলতেছি না, কিন্তু বলতে কখনো বাধ্য করবেন না, আমরা সেই বিষয়গুলো বলতে চাইও না। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্ট ভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা নিয়ে কোনো দ্বিধা সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি তাই নয়, তিনি কিন্তু মনে করে দেখুন নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ, এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে, সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আমরা ইয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে সার্জিস আলম সহ আরও অনেক উপদেষ্টা বা সমন্বয়ক এদের নিয়ে অনেক কথা হচ্ছে। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।